নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা পত্রাবরণ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শনিবারটা উৎসবের দিন। এদিনে বিকেলবেলায় রান্নাঘরের চালে ধোঁয়া দেখা যায়। গোসাইদের পোড়ো বাড়ির বাগানে খেলতে খেলতে এই ধূমকুণ্ডলী চোখে পড়ায় চমকে উঠল পিতু। আরে, আজ শনিবার! সকালে ঠাকুমা বলেছিল বটে, মনেই নেই। হাতের ধুলো ঝেড়ে পিতু বলে, আর খেলবো না ভাই, বাড়ি যাই। সঙ্গিনী লাবণ্য মিনতি বচনে বলে ওঠে, এক্ষুনি যাস নে ভাই, নক্ষিটি, আর একদান খেলে যা। পিতু বান্ধবীর মিনতিতে ঈষৎ নরম হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে বিবেচনা করে অনুরোধ রাখা সম্ভব কিনা। না, বেলা পড়ে এসেছে। কে জানে আকাশ কখন চারিদিকে সোনা ঢেলে দিয়েছে। না রে না, আজ বাবা আসবে, যাই ভাই। লাবি ঠোঁট উল্টে বলে, বাবা আসবে বলে অমন করিস কেন রে? একলা তোরই বাবা আসবে নাকি? আমারও তো আজ বাবা আসবে। আমি তোর মতন অমন ছুটছি? পিতু বোধ করি এ প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে বিপন্নভাবে বলে, তোর বাবা যে বুড়ো। এই অসভ্য মেয়ে! লাবু চোখ পাকিয়ে বলে, আমার বাবাকে বুড়ো বললি? এই বুদ্ধি হচ্ছে? বাবা না তোর জ্যাঠামশাই হয়। রোশ, তোর মাকে বলে দিচ্ছি গিয়ে। যদিও লাবু এবং পিতু অভিন্ন হৃদয়া, তবু কেউ কারো অপরাধ অগ্রাহ্য করতে রাজি নয়। অবশ্য জ্যাঠামশাই জাতীয় ব্যক্তিকে বুড়ো বলা অপরাধের মধ্যে গণ্য কিনা এ নিয়ে তর্ক তোলে না পিতু। ম্লান মুখে বলে, বলে দিসনি ভাই, তোর দুটি পায়ে পড়ছি। দোষ হয় জানি না, পাকা চুল দেখি তাই। বলে দিবি না তো? ক্ষমাময়ী লাবি আশ্বাসে সুরে বলে, আচ্ছা বেশ, বলে দেব না। তার বদলে আর একদান খেল। বড্ড দেরি হয়ে গেছে যে রে, বাবা আসবার আগে মুখ হাত ধুয়ে ফর্সা জামা পরে নিতে হবে তো। লাবি হেসে উঠে বলে, বাবা বাবা, বাবা যেন আর কারো থাকে না, একলা তোরই আছে। বাবা আসবে খেলবো না, বাবা আসবে সাজবো, বাবা কি কুটুম? পিতু এবং লাবুর মধ্যে বয়সের তারতম্য না থাকলেও বলাই বাহুল্য বুদ্ধির তারতম্য আছে। পিতু বান্ধবীর উপহাস বাক্যে বিব্রত হয়ে গিয়ে বলে বসে, বাহ, কুটুম হবে কেন? ছেঁড়া জামা পরে থাকলে বাবা যে বুঝতে পারবে আমরা গরিব। এরপরও লাবুর হাস্যের ফোয়ারা নিষ্ক্রিয় থাকবে এমন আশা করা চলে না। অদম্য হাসির ফোয়ারায় বান্ধবীকে প্রায় নাকানি চোবানি খাইয়ে লাবি হাঁপাতে হাঁপাতে বলে, উফ বাবা, কি নেকি রে তুই! তোরা গরিব আর তোর বাবা বুঝি খুব বড় লোক? তোর বাবা গরিব বলেই তো তোরাও গরিব। পিতু আরক্ত মুখে বলে, ইস, কখনো বাবা গরিব নয়। দেখিস গিয়ে, কি ফর্সা জামা, কত জিনিস আনে। লাবি মুচকি হেসে সুরে সুর মিলিয়ে বলে, তোর মার গায়ে কত গয়না। লাবির বয়স ৮, তাতে কিছু এসে যায় না। কথা শিখে অবধি পাকা কথাই কইতে শিখেছে লাবি। মা পিসিমার অসতর্কতায় এমন অনেক মেয়েই শেখে। গয়নার কথায় পিতুর পরাজয়। ও অভিমান ভরে বলে, বেশ বেশ, আমরা গরিব, হলো তো। ও বাবা, মেয়ের আবার রাগ হলো। আচ্ছা বাবা, ঘাট মানছি, কাল খেলতে আসবি তো? এলে যে মা বকে। রবিবারে পিতু মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, এ পিতুর মা পছন্দ করে না, সে কথা লাবির জানা।
তাই এই প্রশ্ন। অবশ্য উত্তরটাও জানা ছিল লাবির, তাই সঙ্গে সঙ্গেই বলে, ওই তো মুশকিলের গোড়া, রবিবার এলেই যেন হাড় জ্বলে যায় আমার। পিতু বিস্ফারিত চোখে বলে, রবিবার এলে হাড় জ্বলে যায়? বাবা এলে ভালো লাগে না তোর? না, মোটেই না। এসে আমায় কি রাজা করে দেয় শুনি? এসে তো খালি মার সঙ্গে গপ্প করে আর তাসের আড্ডায় ছোটে। আমার লাভের মধ্যে খালি বকুনি। দেখবে কি বকবে, কলকাতায় থাকে তাই রক্ষে। আমার বাবা বকে না। ঋতু গৌরব ফিরে পায় পিতু। লাবি বান্ধবীর পিতৃগর্বে আঘাত হানে না, গম্ভীরভাবে বলে, হ্যাঁ, পঙ্কজ কাকা লোক ভালো। যা বাবা, তুই বাড়ি যা, শেষে আবার মার কাছে মুখ নাড়া খাবি। 8 বছরের লাবি বর্ষীয়সীর ভঙ্গিতে নিজের পথ দেখে। অবিশ্বাসের কিছু নেই। বালিকা বলে যাদের অগ্রাহ্য করা হয়, অনেক সময় তাদের সম্মেলন সভায় কান পাতলেই এ চৈতন্য সঞ্চার হয়। অগ্রাহ্যে যোগ্য তারা নয়। পিতুর মতন মেয়েরাই বরং ব্যতিক্রম। চোরের মতো বেড়ার দরজা ঠেলে উঁকি মেরে দেখে পিতু। না, বাবার আবির্ভাবের ঘোষণা কোথাও উচ্চারিত হচ্ছে না, অতএব নিশ্চিন্তে ঢুকে পড়া যায়। অতঃপর 2-4 খাবলা জল হাতে মুখে রগড়ে জামাটা বদলে চুলে চিরুনির 2টো টানের ওয়াস্তা। আর পিতুকে পায় কে? বালতি ঘটির ব্যাপারটা যথাসাধ্য নিঃশব্দ রাখার চেষ্টা করেও কিন্তু ফল হয় না। জলে ঘটি ডোবানোর ছোট্ট শব্দটুকুও রান্নাঘরে অবস্থিত মানুষটির কান এড়ায় না। পিতু! ভৎসনার সুর বাজে ঘর থেকে। খেলা ফুরোচ্ছিল না বুঝি? চট করে মুখ ধুয়ে নাও, চৌকির ওপর জামা আছে। যাক, অল্পের ওপর দিয়ে গেছে। কৃতজ্ঞ পিতু এক মুহূর্তে করণীয় কর্তব্য সেরে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলে, আজ কি রাঁধবে গো ঠাকুমা? ঠাকুমা মুখ তুলে সহাস্যে উত্তর দেন, তুই বল, তোরই তো বাপ আসছে। ধ্যাৎ। ঘরে ঢুকে উবু হয়ে বসে পিতু। বিস্ময় বিস্ফারিত চোখে বলে, কচুরি করছো মা? কচুরি করার কারণটা মধুর লজ্জার। মনোরমার মুখে একটু চাপা হাসি খেলে যায়। উত্তর ঠাকুমাই দেন, হ্যাঁ রে, তোর বাবা যে কচুরি খেতে বড় ভালোবাসে। অবশ্যই ওদের মেশে কত খায় দায়, খাওয়ার অভাব কিছু নেই। তবু ঘরের জিনিস বলে কথা, রোজের রোজ একটু করে তেল জমিয়ে। মনোরমা মৃদু কণ্ঠে প্রতিবাদের সুরে বলে, থাক মা ওসব কথা, ছেলে মানুষ বলে টলে ফেলবে। ঠাকুমা অপ্রতিভ অবস্থা ঢাকতে তাড়াতাড়ি বলেন, পিতু আমার তেমন মেয়ে নয়, খুব বুঝদার আছে। কি বলিস পিতু? পিতু সলজ্জ হাসি হাসে। মনোরমা বলে, ভাজা তো হচ্ছে, তোর ভাগের 2খানা খেয়ে নে। রসনায় জল সঞ্চার হয়, তবু দুর্দমনীয় বাসনা দমন করে পিতু তাচ্ছিল্য ভরে বলে, এখন খিদে পাইনি, বাবার সঙ্গে খাবো। সঙ্গে তো খাবি, সামনে বসে হ্যাংলার মতো হাত চাটবি তো? মনোরমা হাসে। না, পিতুর সেই একদিনের অসতর্কতার কাহিনী কেউ আর ভুলে যেতে রাজি নয়। পিতু আরক্ত মুখে বলে, ইস, রোজ যেন তাই করি, সে তো শুধু একদিন। মনোরমা হাসির সঙ্গে বলে, আর আজ কি করবি? বলবি, কচুরি কি জিনিস ঠাকুমা, ও কীরকম খেতে ঠাকুমা, তাই তো? ঠাকুমা বিপন্ন নাতনিকে রক্ষা করেন। কৃত্রিম ভৎসনা সুরে বউকে বলেন, তোমার খালি বউকে খ্যাপানোর তাল, ও আমার তেমনই বোকা নাকি? কি বলবি রে পিতু? পিতু পৃষ্ঠবলের ভরসায় সোৎসাহে বলে, কি বলবো? বলবো, কচুরি তো পেড়াই খাই,
ঠাকুমা নিত্যি করে। কচুরি খেয়ে খেয়ে আমাদের অরুচি ধরে গেছে বাবা, তুমি ভালো করে খাও। মনোরমা হেসে ফেলে বলে, অত কথা বলতে হবে না তোকে, রক্ষে কর, সামনে বসে হাত পাত না চাটলেই হলো। পিতু লুব্ধ দৃষ্টিতে এদিক ওদিক তাকায়। আজকের এই উৎসবের সুবর্ণ সুযোগে অপ্রত্যাশিত কোনো ভোজ্যবস্তু চোখে পড়ে যায় কিনা। এরকম পড়ে মাঝে মাঝে, যেমন সেদিন পড়ে গিয়েছিল। নারকেলের মালার মধ্যে এতটি নারকেল কোড়া। পিতু চায়নি, শুধু প্রশ্ন করেছিল, ওটা কি ঠাকুমা? তাতেই ঠাকুমা এতটা তুলে নিয়ে পিতুর হাতে দিয়ে দিয়েছিলেন। না, নারকেল কোড়া আজ নেই। একটা বাটিতে গোটা কতক ছোলা ভিজে দেখতে পাওয়া যাচ্ছে মাত্র, যা কাঁচা খাওয়া চলে। ছোলা ভিজে কি হবে ঠাকুমা? মনোরমা তিরস্কারের সুরে বলে, কি আবার হবে, রান্না হবে। খিদে পেয়েছে, যা খাবার কথা খা না বাপু। ঠাকুমা নাতনিকে বোঝেন, তিনি তিরস্কার করেন বউকে। খিদে পেয়েছে সে কথা তো ও তোমায় বলতে আসেনি বাছা, সবটাতে তাড়া দাও কেন? ছোলা ভিজে দিয়ে লাউ রাঁধবো রে পিতু। লাবিদের গাছের লাউ আধখানা দিয়ে গেল লাবির পিসি। দিব্যি কচি, তোর বাবা রুটি দিয়ে লাউ ঘন্ট ভালোবাসে। নে, দুটো চিবো ততক্ষণ। ঠাকুমা দুটি ছোলা ভিজে তুলে নিয়ে নাতনির দিকে এগিয়ে দেন। কিন্তু পিতু সহজে হাত বাড়াবে না, ওর বুঝি মান নেই। আর চোখে শুধু মার দিকে তাকায়। হয়েছে, আর লজ্জায় কাজ নেই। মনোরমা হেসে ফেলে এক টিপ নুন নিয়ে বলে, নে, নুন দিয়ে ভালো লাগবে। রান্না ঘরে কেন, বাইরে গিয়ে বসকে না। এটা একটা সংকেত। বসকে না মানেই দেখগে না। বাবা আসা দেখাও যে মস্ত একটি আমোদ। একবার ঠাকুমা ছিল না, গঙ্গা স্নানে গিয়েছিল ত্রিবেণীতে। সেবার পিতু আর মা দুজনে দেখেছিল বেড়ার দরজার কাছে 1 ঘন্টা আগে থেকে দাঁড়িয়ে। বাবা বাবা, বাবা এসেছে, বাবা। রান্নাঘরের মধ্যে মনোরমার বুকটা ধড়াস করে ওঠে। 11-12 বছর বিয়ে হয়ে গেছে, তবু ওঠে। পঙ্কজ হাসতে হাসতে আর মেয়ের কথার নকল করতে করতে ঢোকে। বাবা বাবা বাবা, দেখো বাবু, ম্যাজিক দেখো, পিতুরানির বাবা দেখো। 4 পয়সা টিকিট বাবু, 4 পয়সা টিকিট। এই রকম স্ফূর্তিবাজ লোক পঙ্কজ, সব কথাতেই ওর হাসি। এরপরও বাবার পিঠ ধরে ঝুলে পড়বে না এত ধৈর্য পিতুর নেই। এই হলো আদিক্ষেতা শুরু। মনোরমা বেরিয়ে এসে চাপা ধমক দেয়, মানুষটা তেতে পুড়ে এলো, ওকে একটু স্থির হতে দে না। পিতু কিন্তু আর এখন মাকে ভয় করে না। করে না 2 কারণে। প্রথম তো বিরাট সহায় বাবা কাছে, দ্বিতীয়ত মায়ের মুখে চোখে যে চাপা হাসির বিদ্যুৎ ব্যঞ্জনা, সেটুকু পিতুর চোখ এড়ায়নি। এ মাকে ভয় না করলেও চলে। মহামায়ার শুদ্ধাচার পাড়া বিখ্যাত। রেলের কাপড় চোপড়ে জলের পাত্র স্পর্শ করা চলে না। মনোরমা কুয়োর পাড়ে গিয়ে পঙ্কজকে হাত মুখ ধোবার জল ঢেলে দেয়। পঙ্কজ মুচকে হেসে খাটো গলায় বলে, তৃষ্ণার জলকে আটকে রেখে পা ধোবার জল দিয়ে পুণ্য নেই। মনোরমা তেমনই ভঙ্গিতে বলে, হয়েছে, খুব হয়েছে, এবার মেয়ে বড় হচ্ছে, কথাবার্তা সামলাতে শেখো। মেয়ে? ঢের দেরি আছে বড় হতে। বলে অদূরবর্তিনী কন্যার দিকে সস্নেহে তাকায় পঙ্কজ। সেই তো আরও জ্বালা, এক্ষুনি হয়তো মাকে জিজ্ঞেস করতে ছুটবে, ঠাকুমা, তেষ্টার জল মানে কি? হেসে ওঠে দুজনেই। মুখ ধুতে এত দেরি? পিতু ভাবে। মনোরমা বলে, আবার সেই রাস করে জিনিস এনেছ, তোমার যেন বাজে খরচ করা এক বাতিক। এইটুকু তো সংসার, এত কে খায় বলো তো? গেলবারের আনা পাঁপড় তো সবই রয়েছে, আবার পাঁপড় এনেছ? পঙ্কজ গম্ভীরভাবে বলে,
তা তোমরা যদি না খাও আর আনবো না। এই দেখো মুশকিল, কত খাবো? তরি তরকারি জ্বালায় এটা ওটা খাবার জো আছে? এত দিচ্ছে কে? আর কারো সঙ্গে বন্দোবস্ত করনি তো? হাসতে থাকে পঙ্কজ। এইবার তাই করব ভাবছি। যা অসভ্য হয়ে যাচ্ছ দিন দিন, ঘর করার অযোগ্য। মহামায়া হাঁক পারেন। অপঙ্কজ, মুখ ধোয়া হলো? কচুরি কখানা যে ঠান্ডা হয়ে গেল। জল টল খেয়ে গপ্প করিস না বাছা। হলো তো? বলে স্বামীর দিকে একটা সরস কটাক্ষ হেনে দ্রুতপদে সরে গেল মনোরমা। পঙ্কজ দাওয়ায় উঠে চা জলখাবার খেতে বসল। খেতে দেওয়ার ভার মহামায়ার নিজের হাতে। বউ দিলেও তার তৃপ্তি হয় না। ওদের ধরন ধারণ জানতে তো আর বাকি নেই মহামায়ার। হয়তো খাওয়ার সময়ই এমন হাসাহাসি জুড়ে দেবে যে খাবে সে টের পাবে না কি খেলাম। যে দেবে সে জিজ্ঞেস করতে ভুলে যাবে কেমন খেলে। বহু যত্নে বহু চেষ্টায় প্রাণকুটে তৈরি জিনিসের এমন অপব্যয় সহ্য হয় না মহামায়ার। তিনি কাছে বসে খাওয়াবেন, কেমন হয়েছে জিজ্ঞেস করবেন, আর একটু নেবার জন্য সাধ্য সাধনা করবেন, তবে তো তৃপ্তি। মাছটা মহামায়া ছোন না। রবিবার দিন মাছ আসে, মনোরমাই রাঁধে, মহামায়া দাঁড়িয়ে পরিবেশন করান। একদিন খলসে মাছের টক দিতে ভুলে গিয়েছিল মনোরমা। সেই অপরাধে তাকে ভূত না ভবিষ্যতি করেছিলেন মহামায়া। এমনিতে তিনি বউয়ের প্রতি স্নেহশীলাই, কিন্তু ছেলের ব্যাপারে নয়। পঙ্কজ জুত করে বসে বলে, কচুরি আর আলু মরিচ, দি গ্র্যান্ড। আজকের জলযোগটি যে রীতিমতো রাজসই। মহামায়া বিগলিত স্নেহে বলেন, কচুরি তো নামেই, কপালগুনে আজকেই ঘিটা ফুরিয়ে গেছে, তেলেই ভাজলাম। বলি গরম গরম খাবে, মন্দ লাগবে না। মন্দ? পঙ্কজ এক কামড় খেয়ে চরম পরিতৃপ্তির স্বরে বলে, তেলে ভাজারই তো তার বেশি গো মা। এই তো আমাদের মেশে কড়া কড়া ঘি উড়িয়ে রাঁধছে, পারুক দিকিনি একদিন এমন একখানা দি গ্র্যান্ড কচুরি ভাজতে। সত্যি বলতে মা, কদিন থেকেই তেলে ভাজা ছোলার ডালের কচুরি খাবার ইচ্ছে হচ্ছিল। মহামায়ার চোখের জল অসংবরণীয় হয়ে ওঠে। কষ্টে বলেন, ওরে, সাধে কি আর শাস্ত্রে বলেছে মায়ের প্রাণ? কথায় আছে, ছেলে হাঁকে এপারে, মা কাঁদে ও পারে। নদীর ওপার থেকে মায়ের প্রাণ কাঁদে। অতঃপর কাশিতে অবস্থিত বাকি কচুরিগুলি ছেলের পাতে পড়তে বিলম্ব হয় না। এবার পঙ্কজের রাগের পালা। ব্যাস ব্যাস, সবগুলো ঢেলে দিলে? না, তোমাদের কাছে ভালো বলবার জো নেই। এই 8-9খানা আমি এখন খাবো। কেন খাবি না? রাতে রুটি কম করছি। আর তোমরা খাবে না? 2খানাও তো রাখতে হয়। বৌমার ভাগ ঘরে আছে, পিতুকে দিয়ে দিয়েছি। আবার কার জন্যে রাখবো? আমি কি রাতে ডালের জিনিস খাই? পঙ্কজ ক্ষুব্ধভাবে বলে, ছি ছি, তাহলে আজ করলে কেন? কাল সকালে করলেই হতো। মহামায়া সস্নেহ হাস্যে বলেন, শোনো কথা, ভারী তো পদার্থ জিনিস, 2খানা তেলে ভাজা কচুরি। তার আবার না খেলো না, হেন হলো না। আমি কি খাচ্ছি না? বৌমা আমার যখন তখনই তো খাবার করছে। এই আজই বলছিল, মা, দশমীর দিন আপনাকে পেট ভরে ডাল পুরি খাওয়াবো। খাবার করা বৌমার এক বাতিক। হ্যাঁ, তোমার বউ নইলে আর এত গুণের কে হবে? হ্যাঁ রে পিতু, রোজ খাস কচুরি ডালপুরি? রোজ। পিতু যেন একটা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে দিশেহারা হয়ে তাকায়। কোথায় সেই দুর্লভ বস্তু? দৈনন্দিন ভাত আর রুটিকে কেন্দ্র করে যে 2-1টি বাহুল্য বস্তুর দর্শন মেলে, সে হচ্ছে কচুর শাক, ওলের ডাঁটা অথবা পাড়ার লোকের প্রীতি উপহার লাউটা কুমড়োটা। বাবা আলু আনে, সে আলুর প্রায় সবকটিই তো তোলা থাকে পরবর্তী শনি রবিবারের জন্য। তাতে অবশ্য পিতু দুঃখিত নয়। শনি রবিবার উৎসবের দিন, পিতুও জানে।
কিন্তু এত কথা ভাবতে 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। পিতু ঢোক গিলে বলে, রোজ নয়, পেরায় পেরায় খাই। অবোধ পিতু মিথ্যা বলবে না এটা নিশ্চিত। পঙ্কজ পুলকিত বিস্ময়ে বলে, আশ্চর্য, তোমরা এত কম খরচে কেমন চমৎকার করে সংসার চালাও, আর আমাদের মেশে। মহামায়া সন্দিগ্ধভাবে বলেন, তবে যে বলিস তোদের খাওয়া দাওয়া খুব ভালো। আহা, তেমনি পয়সাটাও তো ভালো গো। তোমাদের 3 জনের যা খরচ না হয়, আমার একার তাই খরচ। 60 তা হোক, পুরুষ ব্যাটা ছেলে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়, তার একটু দরকার বই। পিতু মহোৎসাহে বলে, এখানে যে সব জিনিস সস্তা বাবা, তোমাদের কলকাতার মতো তো না। আমরা কত খাই, ঠাকুমা তো নিত্যি পায়েস রাঁধে। তোমার জন্য আমার মন কেমন করে। কাল আবার রাঁধবে ঠাকুমা? মহামায়া ভাঁড়ারের চিনির কথা স্মরণ করে ইতস্তত করে বলেন, দেখি গয়লা মুখ পোড়া যদি ভালো দুধ দেয় তবেই, জল ঢালা দুধ হলে করছি না। পঙ্কজ গেলাসের জলটা সব শেষ করে চায়ের পেয়ালাটা টেনে নিয়ে বলে, খুব জল ঢালে বুঝি? নিছক গোয়ালার নিন্দে করতে মহামায়ার বোধ করি বিবেক একটু বাঁধে, কারণ গোয়ালাটা অবিবেকী নয়, তার কাছে নানা বর্ণের দুধ মেলে। মহামায়া যদি টাকায় 250 দুধের খদ্দের হন, দুধের রং নীল না হয়ে উপায় কোথা? ছেলের কথাকে তাই এড়িয়ে গিয়ে মহামায়া বলেন, বাড়তি নিতে চাইলেই ঢালবে, শব্দ খদ্দের ঘর বাঁধা, 1 ছটাক দুধ পড়তে পায় না। কি দেশের কি অবস্থাই হয়েছে। অতঃপর প্রসঙ্গের পরিবর্তন ঘটে। দেশের পুরনো দিনের আলোচনা চলে, যে আলোচনায় বর্তমানহীন ভবিষ্যৎহীন হতাশ জীবনের সবচেয়ে আনন্দ। ঋত সর্বস্ব জাতি অতীত গৌরবের গাথা গায়। অভাবগ্রস্ত মানুষ অতীত সচ্ছলতার গল্পে বিভোর হয়। পিতু, পান নিয়ে যা। ঘর থেকে মনোরমা ডাক আসে। দখিলি পান মেয়ের হাতে দিয়ে মনোরমা চাপা ভৎসনা সুরে বলে, পায়েস টায়েস অত কথা বানাতে কে বলেছে তোমায়? পিতু অপরাধীভাবে মাথা হেঁট করে। মা ঠাকুমা দুজনকেই বাবার সামনে শূন্যে প্রাসাদ নির্মাণ করতে দেখে ওভাবে এ বুঝি ভারী এক মজার খেলা। মনোরমা অবশ্য মিথ্যাচারের জন্য মেয়েকে বেশি তিরস্কারের জোর পায় না, তাই ক্ষমা সুরে বলে, আচ্ছা যাও, পানটা দাওগে, বেশি আজে বাজে কথা বলো না। পড়া দেখে নাওগে না একটু, লেখাপড়া শিখতে হবে না? আর এই এক মানুষ, মেয়েটাকে পড়ানো যে একটা কর্তব্য সে জ্ঞান নেই। লেখাপড়া না কচু পোড়া, লেখাপড়া শিখতে দায় পড়েছে পিতুর। বাবার সঙ্গে কত ভালো ভালো গপ্প হবে এখন, তা নয় লেখাপড়া, ছি। পঙ্কজের অবশ্য পিতৃকর্তব্য পালনে বিশেষ গা দেখা যায় না। পিতা পুত্রীতে গল্পই চলে, তা সে গল্পেও শূন্যে স্বর্গ রচনা। বলা যেতে পারে গল্পের শিরোনামা হচ্ছে যখন অনেক টাকা হবে। লটারিতে টাকা পাওয়াটা নিশ্চিত, তারিখটাই যা এখনো জানা যাচ্ছে না। সে যাক, টাকাটা কিভাবে খরচ করা হবে সেইটাই হচ্ছে আসল কথা। বাবা মেয়েদের সেই কথাই হয়। জামা কাপড়, খাওয়া দাওয়া, খেলনা, পুতুল, ঠাকুরমা ঠাকুর ঘরে রূপসিংহাসন, সোনার ঝাড়া, মনোরমার গাদা গাদা গয়না, পঙ্কজের হাতঘড়ি আর চশমা, এ সমস্ত ব্যাপারেই পিতা কন্যার একমত। মতের বৈষম্য একটি ব্যাপারে। পঙ্কজের ইচ্ছে সকলে মিলে কলকাতায় চলে যাওয়া, পিতুর তাতে দারুণ অনিচ্ছে। এই বাড়ি, এই গ্রাম, লাবি আর অন্যান্য সঙ্গী সাথীরা, গোসাইদের পোড়োবাড়ির ইটের স্তূপ সরিয়ে অতি কষ্টে তৈরি খেলাঘর, উঠোনের আমড়া গাছের ডালে বাঁধা দোলনা, এই সমস্ত ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেই পারে না পিতু। পঙ্কজ অফিসের কথা তুলে কলকাতার সপক্ষে যুক্তি দেখায়।
পিতু ভট্টাচার্য জ্যাঠার ছেলের উদাহরণ দেয়, যে ছেলেটি ডাক্তার হয়ে নিত্য দুবেলা কলকাতায় যাবার জন্য মোটর কিনেছে। যখন অনেক টাকা হবে তখন গাড়ি কিনতেই বা বাধা কি? কথার মাঝখানে পিতু বলে বসে, বাবা, তুমি গরিব লোক। পঙ্কজ মুহূর্তের জন্য থতমত খায়, পরক্ষণেই হাহা করে হেসে উঠে বলে, কে বলেছে কথা? বাবার হাসিতে পিতু বুকে বল পায়, তাই অগ্রাহ্যের সুরে বলে, আবার কে? ওই লাবি। লাবি না হাবি? পঙ্কজ লাবি সম্বন্ধে এই মন্তব্যটি করে নিজের বুকের উপর একটা থাবড়া মেরে বলে, আমার মতন বড়লোক এ গায়ে কেউ নেই, বুঝলি? কেউ না। এহেন ঘোষণায় পিতু বেশ একটু অবাক হয়ে বাপের দিকে তাকায়। কথাটায় সম্পূর্ণ নিঃসংশয় হওয়া শক্ত, অথচ বাবার হাস্যোজ্জ্বল মুখ ঘোষণার সপক্ষেই সাক্ষ্য দিচ্ছে যে। আবার হাসিটাও কেমন যেন রহস্য রহস্য। সন্দেহ মোচনার্থে পিতু বলে, তাহলে তোমার জুতো ছেঁড়া কেন? জুতো? জুতো ছেঁড়াটুকু চোখে পড়ে গেছে মেয়েটার। জামা কাপড়ের মতো জুতোকে অল্পে ভদ্র চেহারা দেওয়া যায় না। তবু তো আধার ঘেঁষে রোয়াকের নিচে রেখে দিয়েছে জুতোটাকে। কিন্তু মেয়ের কাছে তো কথায় হারবে না পঙ্কজ, তাই অম্লান বদনে বলে, জুতো ছেঁড়া কেন তাই জিজ্ঞেস করছিস? নতুন জুতো কিনবো কখন? দোকানে যাবার সময় আছে? এই তো শনিবার হলেই এখানে। শনি রবি দুটো দিন গেল, অন্যদিন আপিস, কখন কিনবো? টাকা পকেটে নিয়ে তো ঘুরে বেড়াচ্ছি। শুনে পিতু অবাক। সময় নেই? পৃথিবীতে কত সময়, অগাধ, অফুরন্ত। দিনের উন্মোচন আর রাত্রির অবতরণে আবর্তিত হতে হতে চলেছে বিরতিহীন একটানা এক সময়ের স্রোত। অনন্তকালব্যাপী সেই তরঙ্গে ভেসে যাচ্ছে দিন আর রাত্রিগুলো। ভট্টাচার্য জ্যাঠা উদয়াস্ত তামাক খাচ্ছেন আর হুঁকো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। চৌধুরী দাদু 24 ঘণ্টা চণ্ডীমণ্ডপে দাওয়ায় বসে আছেন। লাবুর পিসি এক ফালি লাউ কুমড়ো নিয়ে উপহারের ছুতোয় পাড়া বেরিয়ে বেড়াচ্ছেন। কোথাও কোনো ছুটোছুটি নেই, সব স্তিমিত, সব নিস্তরঙ্গ। অথচ বেচারি বাবা সময়ের অভাবে টাকা পকেটে নিয়ে ছেঁড়া জুতো পরে ঘুরে বেড়াতে হচ্ছে তাকে। এরা যেন অভিনব এক শব্দ গঠনের খেলা শিখেছে। সে খেলায় সবাই মশগুল। প্রথমে কে এই খেলা আবিষ্কার করেছিল সে এখন বলা শক্ত। পঙ্কজ, মহামায়া, মনোরমা? না, সে কারো মনে নেই। তবু কেউ ভেস্তে দেবে খেলা। খেলা ভেস্তে দিলেই হঠাৎ একেবারে গরিব হয়ে যাবে ওরা। সে দারিদ্র্যের উপর তখন আর কোনো আব্রু থাকবে না। তাহলে মহামায়ার ভাঁড়ারের হঠাৎ ঘি ফুরিয়ে যাওয়ার রহস্য যাবে ভেঙে। পঙ্কজের সময় অভাবের গল্প ফুরিয়ে যাবে। তার চেয়ে এই ভালো, এই মধুর মিথ্যার জাল। কাজেই পঙ্কজ অনায়াসেই সোৎসাহে শুরু করে, শুধু জুতো? সময়ের অভাবে কত জিনিস হয়ে উঠছে না জানিস? টাক পড়ে যাচ্ছে, একটা ভালো তেল কেনা হচ্ছে না। তোর মা এত সোয়েটার বুনতে জানে, তবু পশম কেনা হচ্ছে না। আর তোর তো কত জিনিসেরই দরকার, তা ঠিকই নেই। সেসব কিচ্ছু হচ্ছে না, শুধু সময়ের অভাবে। শিশুর কাছে মিথ্যা ভাষণে পঙ্কজের বিবেক আহত হয় না। সময়ের অভাব এ কথা কি মিথ্যা? সময়ের অভাবেই তো কিছু হচ্ছে না। তবু সময় একদিন আসবেই, এ পঙ্কজের স্থির বিশ্বাস। অসাচ্ছল্য, অনটন এ যেন নেহাতি সাময়িক একটা অবস্থা মাত্র। ও ঠিক হয়ে যাবে। যখন সময় আসবে তখন শুরু হবে সত্যকার জীবন, যে জীবনের প্রতিটি ছবি পঙ্কজের মুখস্থ। টাকা পকেটে করে বেড়ানো, সেও মিথ্যা নয়। পকেটটা জামায় নেই, আছে মনে, এই যা। বাবার কথায় হৃষ্ট পিতু হঠাৎ আপন মনে ভ্যাংচানি সুরে বলে ওঠে, লাবি না হাবি?
হো হো করে হেসে ওঠে পঙ্কজ। হাসির শব্দে আকৃষ্ট হয়ে মনোরমা এসে দাঁড়ায়। রান্না সাঙ্গ হয়েছে। মহামায়া এতক্ষণে নিশ্চিন্ত হয়ে সান্ধান্নিকে বসলেন। এবার মনোরমাও একটু নিশ্চিন্ত হয়ে স্বামীর কাছে বসতে পারে। এত হাসি কিসের শুনি? পঙ্কজ গম্ভীরভাবে বলে, যারা বসে না আমরা তাদের কিছু বলি না। এই বিতু, খবরদার, বলবি না কেন হাসছিস। এই বসলাম, হলো তো? পঙ্কজ আরও গম্ভীর মুখে বলে, তার আগে বলতে হবে তুমি কেন হাসছ। কেউ তো তোমাকে কোনো রহস্য কাহিনী বলেনি। এসে বসলে আর হাসতে লাগলে, এর মানে? কোথায় আবার হাসছি? হ্যাঁ রে পিতু, হাসছি আমি। মনোরমা রীতিমতো গাম্ভীর্য আনতে চেষ্টা করে। পিতু মায়ের মুখের দিকে তাকায়। উজ্জ্বল শিখা হ্যারিকেন লণ্ঠনটার ঠিক সামনাসামনি বসেছে মনোরমা। তার ঈষৎ আনত মুখের রেখায় রেখায় আলোর আভা। কিন্তু এ আভা কি শুধুই হ্যারিকেনের আলোর? হ্যারিকেনের আলো লাগা মার মুখ তো আরও অনেক সময় দেখেছে পিতু। বাবা যেদিন আসে সেদিন সন্ধ্যাবেলা বই পড়ার সময়, কিংবা পিতুকে পড়ানোর সময়। সে শুধুই বাইরে থেকে গিয়ে পড়া আলো, ভিতর থেকে ঠিকরে উঠছে এমন আলো তো নয়। এ যেন অজানিত, এ যেন অলৌকিক। পঙ্কজ মেয়ের অবাক হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলে, শোনো, পিতুর হাবি বন্ধু লাবি বলেছে পিতুর বাবা গরিব। কথাটা হাসির যোগ্য কিনা? তা আবার নয়। আলোয় ঝলসে ওঠে মনোরমা। গরিব কি বলো, সম্রাট। এই শুনলি তো পিতু, বলিনি আমি? বলিনি আমার চেয়ে বড় লোক এ গায়ে আর নেই? বাবার মুখের দিকে তাকিয়ে দেখে পিতু। আশ্চর্য, অবাক কথা, বাবার মুখেও সেই একই আলোর উদ্ভাসন। পিতুর মনে হয় এদের এই সাধারণ কথাগুলো যেন সাধারণ নয়। হাসিটা তো নয়ই। এই কৌতুক ভরা মুখে রেখায় রেখায় প্রচ্ছন্ন রয়েছে আরও অন্য কিছু, যা পিতুর বুদ্ধির বাইরে। তবু কি অপূর্ব, কি সুন্দর! আনন্দে হঠাৎ চোখে জল এসে যায় পিতুর। এখন যদি লাবিকে ডেকে এনে দেখাতে পারত, এখন দেখলে পিতুর মার গায়ে গয়না নেই বলে ঠাট্টা করবার সাধ্য হতো লাবির। গয়না আছে কিনা মনে পড়ত। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।